গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে নিজেদের অবস্থানে অনড় ট্রাম্প নেতানিয়াহু। ওয়াশিংটনে বিক্ষোভ, চলমান যুদ্ধে ইসরায়েলি বর্বরতায় 211 সাংবাদিকের মৃত্যু। পরমাণু কর্মসূচি নিয়ে অবশেষে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। শনিবার ওমানে দুদেশের উচ্চ পর্যায়ে হবে বৈঠক, নিশ্চিত করেছে তেহরান। ট্রাম্পের চড়া শুল্কে হুমকিতে বিশ্ব অর্থনীতি, চীনের ওপর আরও 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি। ওয়াশিংটনের চাপের কাছে নথি স্বীকার না করার ঘোষণা বেইজিংয়ের। এবং দক্ষিণ কোরিয়ায় আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। 3 জুন ভোট গ্রহণ। দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ হবে বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের বিষয়ে নিজেদের অবস্থানে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে নতুন একটি যুদ্ধবিরোধী পরিকল্পনার কথাও জানান তারা। হোয়াইট হাউসে তাদের বৈঠক চলাকালে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে রাজপথে নামেন ওয়াশিংটনের বাসিন্দারা। এদিকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 211 জন সাংবাদিক। ওভাল অফিসে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে নেতানিয়াহু জানান, গাজায় জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে। নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনাও হয়েছে, যা সফল হতে পারে বলে আশা ব্যক্ত করেন তিনি। এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে ভালো সঙ্গী বলে উল্লেখ করেন, আরেকটি যুদ্ধবিরতির পথে আগানোর চেষ্টা করছেন বলেও জানান। তবে গাজাকে গুরুত্বপূর্ণ ভূখণ্ড আখ্যা দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ট্রাম্পের মন্তব্য আবারও সমালোচনাকে উস্কে দিয়েছে। একই সঙ্গে তিনি আবারও ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়ে গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা বলেন। যদিও গাজার বর্তমান অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। উপত্যকাটিতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি পশ্চিম তীরে অভিযানে ফিলিস্তিনি আমেরিকান কিশোর সহ কয়েকজনকে গুলি করে হত্যা করে তারা। নাদিম মারজান, সময় সংবাদ। এদিকে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ফ্রান্স, মিশর ও জর্ডান। কায়রোতে বৈঠকে মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবিও জানান দেশ তিনটির নেতারা। দ্বিরাষ্ট্র সমাধানে ফ্রান্স ও সৌদি আরব আন্তর্জাতিক সম্মেলন করবে বলে জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গাজা সংকটে শান্তির পথ খুঁজতে কূটনীতির দরজায় কড়া নাড়ছে বিশ্ব। মিশরের কায়রো শহরের আল ইত্তেহাদিয়া প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্থানীয় সময় সোমবার বৈঠকে বসেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ ও আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন তারা। সেই সঙ্গে বৈঠকে উপত্যকাটিতে মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রন গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে উচ্ছেদ না করার আহ্বান জানান। দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে সৌদি আরবের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করারও কথা জানান তিনি। এদিকে মিশরের প্রেসিডেন্ট সিসি জানান, গাজা নিয়ে প্যারিস ও কায়রোর অবস্থান এক। এছাড়াও বৈঠকে মিশর ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষর হয় বেশ কিছু সহযোগিতা চুক্তি, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন খাতে যৌথ কাজের ঘোষণা আসে দুই দেশের পক্ষ থেকে। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে অবশেষে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তীব্র উত্তেজনার মধ্যেই আগামী শনিবার ওমানে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই বৈঠক। দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে ইরানও। ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে চাপ আরও বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিক্রিয়ায় সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তৃতীয় পক্ষের মাধ্যমে কথা বলতে আগ্রহ প্রকাশ করে তেহরান। পরবর্তীতে ওমানের মধ্যস্থতায় চূড়ান্ত হয় আলোচনার স্থান ও সময়। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রেসিডেন্ট বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আগামী শনিবার ওমানে ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা হতে যাচ্ছে তার দেশের। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রোধে সমঝোতায় পৌঁছানোই এই আলোচনার লক্ষ্য। আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছি, কি হয় তা দেখা যাক। সবাই একমত যে এই চুক্তি হওয়াই সবচেয়ে ভালো সমাধান, কিন্তু পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠছে। আশা করছি এই আলোচনা সফল হবে। ইরানের জন্য সেটাই মঙ্গলজনক হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে আলোচনার খবর নিশ্চিত করেন। তিনি জানান, এটি যেমন একটি সুযোগ তেমনি একটি পরীক্ষাও। এখন সিদ্ধান্ত নেয়ার পালা যুক্তরাষ্ট্রের। 2015 সালে ইরানকে নিয়ে একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি সই হলেও 2016 সালে সেটি থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। এরপর থেকে ইরান চুক্তির বেশ কয়েকটি শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে, ইরান ব্যাপক হারে ইউরেনিয়াম মজুত করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধে রুশ অস্ত্রে প্রথমবার ভারতীয় যন্ত্রাংশ শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভের গোয়েন্দা বিভাগ। একই সঙ্গে গত মার্চে 77,000 লক্ষ্যবস্তু ধ্বংসের পাশাপাশি রাশিয়ার বেলগোরদে ইউক্রেনের সেনারা সক্রিয় বলে জানিয়েছে জেলেনস্কি। এদিকে ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রুশ বাহিনী। ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, সীমান্তে রাশিয়া ছোট ছোট হামলা চালানোর চেষ্টা করলেও তা প্রতিহত করা হয়েছে। এ অবস্থায় রুশ হামলার আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে খার্কিভ ও সুমি অঞ্চলে। ফরাসি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করে বলেন, বসন্তে রাশিয়া নতুন করে বড় হামলা চালাতে পারে এই দুই অঞ্চলে। অন্যদিকে খার্কিভের কুপিয়ানস্কে উস্কিল নদীর পশ্চিম পাড় দখল করে নিতে জোর তৎপরতা চালাচ্ছে রুশ সেনারা। কামিয়াঙ্কা, পেট্রোভাবলিভকা, পিসচানে, নদিয়া ও জাহরিজোবে গ্রামে একাধিক হামলা প্রতিহত করেছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া রুশ অস্ত্রে প্রথমবার ভারতীয় যন্ত্রাংশ শনাক্ত করেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা। তারা জানায়, একটি রুশ ড্রোনে ভারতের অরা সেমিকন্ডাক্টরের তৈরি ক্লক বাফার পাওয়া গেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে এখন যেসব দেশ থেকে রাশিয়া যন্ত্রাংশ সংগ্রহ করছে তার মধ্যে চীন, উত্তর কোরিয়া ও ভারত রয়েছে বলে ধারণা গোয়েন্দাদের। কাকুলি আখতার, সময় সংবাদ। চীনের পাল্টা শুল্ক আরোপের ঘোষণায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের মধ্যে যুক্তরাষ্ট্রের উপর আরোপিত 34% শুল্ক প্রত্যাহার না করা হলে চীনের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে ওয়াশিংটনের চাপের কাছে কোনোভাবেই নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়েছে বেইজিং। আরও এক ধাপ এগোলো যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ। স্থানীয় সময় সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে চীনের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে তিনি জানান, মঙ্গলবারের মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর আরোপ করার প্রতিশোধমূলক 34% শুল্ক প্রত্যাহার করা না হলে চীনের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করবেন তিনি। এই শুল্ক কার্যকর হলে বৈশ্বিক 10% শুল্ক সহ চীনের ওপর আরোপিত শুল্ক 104% পৌঁছাবে। চীন প্রস্তাবে রাজি না হলে বুধবার থেকে অতিরিক্ত এ শুল্ক কার্যকর হবে বলেও জানান ট্রাম্প। ট্রাম্প আরও জানান, যারা এখনো যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেনি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পাবে, কিন্তু চীনের সঙ্গে সব আলোচনা তৎক্ষণাৎ বাতিল করা হবে বলেও জানান তিনি। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে চীন। নতুন করে শুল্ক আরোপের হুমকির কাছে বেইজিং নতি স্বীকার করবে না বলে স্পষ্ট জবাব দেশটির। চাপ সৃষ্টি করে বা হুমকি দিয়ে চীনের সঙ্গে আলোচনায় আসা যাবে না বলেও সতর্ক করেছে বেইজিং। কাকুলি আখতার, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জেরে সৌদি আরবে জ্বালানি তেলের দামে ধস নেমেছে। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটি এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম প্রায় 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে দিয়েছে। মূল্য হ্রাসের প্রভাব পড়েছে রিয়াদের শেয়ার বাজারেও, যেখানে একদিনে ক্ষতি হয়েছে প্রায় 50,000 কোটি রিয়াল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপের সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে। মার্কিন প্রেসিডেন্টের আরোপিত শুল্কের ভারে নুয়ে পড়েছে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। আসন্ন মে মাসে সৌদি আরবের আরামকো কোম্পানির প্রধান তেলজাত আরব লাইট বা হালকা অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $2.30 কমিয়ে দেওয়া হয়েছে। এটি দুবাই বা ওমান বেঞ্চমার্ক বা আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে ব্যারেল প্রতি মাত্র $1.20 বেশি দামে বিক্রি হবে। সৌদি আরবের আরামকোর সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন গত সপ্তাহেই ওপেক প্লাস মে মাস থেকে উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে বাজার বিশ্লেষকরা আগে ভেবেছিলেন সৌদি আরবের তেলের দাম 1.80% কমতে পারে। তবে ট্রাম্পের শুল্ক আরোপ ও যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধের মধ্যে ধারণার চেয়ে জ্বালানি তেলের দাম অনেক বেশি কমে গেছে।
শুধু এশিয়ায় নয়, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রপ্তানির দামও হ্রাস পেয়েছে। শুল্ক আরোপের কারণে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়েছে সৌদি আরবের শেয়ার বাজারেও। রোববার লেনদেন চলাকালে বাজারটি 50,000 কোটি রিয়ালের বেশি মূল্য হারায়। শুধু সৌদি নয়, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য শেয়ার বাজারও এই বাণিজ্য উত্তেজনার কারণে ধসের মুখে পড়েছে। এছাড়া সপ্তাহের শেষ দিকে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন এবং বৈশ্বিক শেয়ার বাজারে দরপতনও উপসাগরীয় শেয়ার বাজারগুলোর এই ধসের পেছনে বড় ভূমিকা রেখেছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। চলতি বছরের 3 জুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্টকে অভিশংসন করা হলে 60 দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে উত্তেজনাকর পরিস্থিতিতে আগাম নির্বাচন দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। আচমকা সামরিক শাসন জারি, গণ অভ্যুত্থানে উস্কানি, বিরোধী দলের প্রতিবাদ আর জনগণের বিক্ষোভ আন্দোলন সব মিলিয়ে গত কয়েক মাস ধরে নাটকীয় রূপ নিয়েছে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অঙ্গন। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দেশটির সার্বিক পরিস্থিতি। অবশেষে গত শুক্রবার সব নাটকীয়তার অবসান ঘটিয়ে ইউলকে ক্ষমতা থেকে বহিষ্কারের রায় দেন আদালত। এবার সংবিধান অনুযায়ী 60 দিনের মধ্যেই জরুরি নির্বাচনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পালা। এই আইন মাথায় রেখেই আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান দুকসু। এর মধ্যেই একে একে নির্বাচনী দৌড়ে নাম লেখাতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সরকার জানিয়েছে নির্বাচন কমিশন, প্রসিকিউশন ও পুলিশ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অবৈধ এবং বেআইনি কর্মকাণ্ড শক্ত হাতে দমন করা হবে। প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে একসঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লি জে-মিয়ং। তবে দুর্নীতি সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। তবুও জনমতের সমীক্ষায় তার জনপ্রিয়তা অনেক এগিয়ে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মিয়ানমারে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্দালয়ে ধ্বংসস্তূপের নিচে এখনও মিলছে মরদেহ। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,600 জনে। আহতদের সংখ্যা 5,000-এর বেশি। পুরোদমে চলছে উদ্ধার কাজ। এদিকে সংঘাতের কারণে বহু এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ। 7.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানার সপ্তাহ পেরিয়ে গেলেও মিয়ানমারের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ভূমিকম্পের পর বহুবার আফটার শক হয়েছে বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ। এর মধ্যে কয়েকটির মাত্রা ছিল 7.5 পর্যন্ত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্দালয় অঞ্চলে এখনো চলছে উদ্ধার তৎপরতা। ধসে পড়া ভবনের নিচ থেকে এখনো উদ্ধার করা হচ্ছে মরদেহ। এর মধ্যে তীব্র বৃষ্টিপাত ও ঝড়ের কারণে অনেকে এখনো খোলা আকাশের নিচে বাস করছেন। কিছু এলাকায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করেছে চীনের উদ্ধারকর্মীরা। মান্দালয়ের 2টি স্টেডিয়ামে বসবাস করছেন বহু মানুষ। চীন থেকে এসেছে 3য় দফার মানবিক সহায়তা। নিরাপত্তা নিশ্চিত করতে চীনা বিশেষজ্ঞরা প্রায় 900 ভবনের অবকাঠামো পর্যবেক্ষণ করেছেন। দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ভূমিকম্প মোকাবিলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ। জাতিসংঘ বলছে যুদ্ধের কারণে বহু এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। গৃহযুদ্ধ, দুর্যোগ আর দারিদ্র্যের ত্রিমুখী সংকটে বিপর্যস্ত মিয়ানমার এখন পুরোপুরি নির্ভরশীল আন্তর্জাতিক সহায়তার উপর। সহিংসতা না থামলে এই দুর্ভোগ থেকে মুক্তি অসম্ভব বলে মনে করছেন মানবিক সংস্থাগুলো। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানে আফগান শরণার্থীদের উপর ধরপাকড় আর জোরদার হওয়া হাজার হাজার মানুষ ফেরত পাঠানো হচ্ছে আফগানিস্তানে। টারখাম সীমান্ত দিয়ে প্রতিদিন ফিরছে শত শত পরিবার, যাদের অনেকেই পাকিস্তানে কাটিয়েছেন কয়েক দশক। এদের মধ্যে অনেকেই নতুন করে সব শুরু করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ঘরবাড়ি ছেড়ে সহায় সম্বল, পরিবার পরিজন নিয়ে ধুধু সীমান্তে অপেক্ষার প্রহর গুনছেন হাজারো মানুষ। এতকাল যে ভূমিতে নিজেদের সংসার গুছিয়ে বসেছিলেন, সেখান থেকে চিরতরে বিদায় নিতে হচ্ছে তাদের। পাকিস্তানের টারখাম সীমান্তে দেখা যায় বাস্তুচ্যুত এই শরণার্থীদের দীর্ঘ লাইন।
পাকিস্তান সরকার 1 এপ্রিল থেকে ফের শুরু করেছে অনিবন্ধিত আফগানদের ফেরত পাঠানোর প্রক্রিয়া। কেবল গত সপ্তাহে অন্তত 7,700 আফগানকে পাঠানো হয়েছে বলে জানায় খাইবার পাখতুনখোয়ার সূত্র। এর মধ্যে রয়েছে 1,151টি পরিবার, যাদের অনেকের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না, কারো আবার ছিল আফগান সিটিজেন কার্ড। একসঙ্গে ফেরত পাঠানো হয়েছে 3,081 জন পুরুষ, 1,981 জন নারী এবং 2,640 জন শিশু। শুধু টারখাম সীমান্ত দিয়েই নয়, করাচি ও পাঞ্জাব থেকেও বড় আকারে চালানো হয়েছে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া। করাচি থেকে ফেরত পাঠানো হয়েছে আরও 300 জন, যার মধ্যে 79 জন শিশু ও 37 জন নারী ছিলেন। পাকিস্তানি পুলিশ রাতে আমাদের বাড়িতে হানা দেয়, আমার 2 ছেলেকে তুলে নিয়ে যায়। তারা এখনো জেলে। আমি গিয়েছিলাম জেলে, বলেছিলাম আমার ছেলেদের নিয়ে যেতে চাই। পুলিশ বলল তুমি যাও, ওদের পরে ফেরত পাঠাবো। জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। বন্দি শিবিরে পানি, খাবারের সংকট, পরিবার বিচ্ছিন্নতা ও হঠাৎ করে জিনিসপত্র বিক্রি করে আফগানিস্তানে ফেরা, সব মিলিয়ে নতুন করে শুরু করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। টানা বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে 20, ভেসে গেছে বহু ঘরবাড়ি। কেন্টাকি ও টেনেসিতে পানিবন্দী হাজারো বাসিন্দা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে টানা 6 দিনের ঝড় ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। আগামী কয়েকদিনে এই পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে আছে কেন্টাকি, টেনেসি ও আরকানসাস। টানা 6 দিনের প্রবল বৃষ্টিপাত যেন কাল হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঞ্চলের বাসিন্দাদের জন্য। আকস্মিক বন্যায় কেন্টাকির বুলিট কাউন্টির শেফার্ডসভিলে উপচে পড়ে সল্ট রিভার। স্থানীয় প্রশাসন জানায় নদীর পানির উচ্চতা বেড়ে দাঁড়িয়েছে 33 ফুটে, যা বেড়েই চলেছে। ডসন স্প্রিংস শহরে পানিতে ভাসছে বাড়িঘর ও দোকানপাট, ডুবে আছে হাইওয়ে 62 এর বড় একটি অংশ। 4 দিন ধরে চলা ঝড়ে রাজ্যের বহু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণহানিও ঘটেছে। তবে আরও অনেককে উদ্ধার করা না গেলে সংখ্যাটা বাড়তে পারত। রিভস শহর প্রায় পুরোপুরি পানির নিচে। প্রশাসনের অনুরোধে অনেকেই এলাকা ছেড়ে গেছেন। লুইসভিল শহরের মহাসড়কেও ধীরে চলছে ট্রাফিক। ফ্র্যাঙ্কফুর্টে বিখ্যাত বাফেলো ট্রেস ডিস্টিলারিও পানিতে ডুবে বন্ধ হয়ে গেছে। পানি প্রায় আমাদের বাড়ির সমান উচ্চতায় উঠে এসেছে, কিন্তু এখনো ঘরে পানি ঢোকেনি। এভাবে বৃষ্টিপাত চলতে থাকলে দ্রুত ঘরের ভেতর পানি ঢুকে পড়বে। এ অবস্থায় দুর্গতদের সাহায্যে রাত দিন কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে নৌকা। একাধিক শহরে বিদ্যুৎ ও গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে। জাতীয় আবহাওয়া দফতর জানায় বৃষ্টি থামলেও আরও বেশ কিছু নদীর পানি বাড়তে পারে। এতে আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ফিলিপিন্সের কানলাউন আগ্নেয়গিরিতে শুরু হয়েছে ভয়াবহ অগ্ন্যুৎপাত। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে অগ্ন্যুৎপাত শুরু হলে কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। প্রাণহানির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এর আগে গেল ডিসেম্বরে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাতের ঘটনায় আশপাশের গ্রামের বহু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছিল। আবর্জনা প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ভয়াবহ আগুন লেগে পুড়ছে ফ্রান্সের প্যারিস। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আগুন লাগে সাইকটন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে। অন্তত 200 দমকল কর্মী কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে। এখনও কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্যারিসের আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়। দমকল বিভাগ জানায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, তবে উত্তর দিকে আরও ছড়িয়ে পড়ছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রায় 200 দমকল কর্মী ও 60টি আগুন নেভানোর যন্ত্র। ব্যবহার করা হচ্ছে 2টি এরিয়াল প্ল্যাটফর্মও। সাইকটমের তথ্য অনুযায়ী এটি ইউরোপের বৃহত্তম পৌর বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 7 লাখ মানুষের আবর্জনা প্রক্রিয়াকরণে নিযুক্ত এই সংস্থা প্রতি বছর 23 লাখ টন বর্জ্য ব্যবস্থাপনা করে। 2019 সালে চালু হওয়া অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এই কেন্দ্রে 9 লাখ বাসিন্দার পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করা হয়। স্থানীয় সময় সোমবার বিকেলে এর বেসমেন্টে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
প্যারিস সিটি হল জানায় এখন পর্যন্ত আহত বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সব কর্মীকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আগুনে কাঠের বিমগুলো প্রায় ধসে পড়ার মতো অবস্থায় পৌঁছেছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের রিং রোড বন্ধ করে দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে শহরের অন্যতম প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র অচল হয়ে পড়ায় পরিবেশ ও পরিষেবা খাতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। প্রথমবারের মতো বাংলাদেশি জাহাজের মডেল প্রদর্শিত হলো IMOর সদর দফতরে। লন্ডনে 5 দিন ধরে চলা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার অধিবেশনে যোগ দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। লন্ডন থেকে সে খবর জানাচ্ছেন শোয়েব কবির। লন্ডনে 5 দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO এর মেরিন এনভায়রনমেন্ট প্রোটেকশন কমিটির 83তম অধিবেশন। এই সময় বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে নির্মিত জাহাজ BCGT প্রত্যয় এর মডেলটি IMO এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এবং উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন যৌথভাবে উদ্বোধন করেন। এবারই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জাহাজের মডেল IMO এর সদর দপ্তরে প্রদর্শিত হলো, যা বর্তমান সরকারের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এতে 2026-27 সালের জন্য IMO কাউন্সিলের ক্যাটাগরি সি সদস্য পদে বাংলাদেশকে পুনর্নির্বাচনের জন্য আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। আমরা বাংলা শিপিং এবং অন্যান্য যে লাইন মিনিস্ট্রিগুলো আছে তাদের সাথে নিয়ে আমরা একসাথে কাজ করছি এবং আগামীতে আশা করছি যে ইলেকশনটা হবে এটা হয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে, সেখানে আমরা একটা ইতিবাচক ফল পাওয়ার জন্য একযোগে কাজ করার চেষ্টা করছি। এই সময় বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশের পক্ষ থেকে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, IMO কনভেনশন বাস্তবায়ন, ডিজিটালাইজেশন এবং নারীর অংশগ্রহণ সহ নানা উন্নয়ন, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিভিন্ন দেশের প্রতিনিধিদের মাঝে তুলে ধরেন তিনি। আমরা এখন একটা প্ল্যানিং স্টেজে আছে সব কিছু মিলিয়ে। ইমপ্লিমেন্টেশন উইল টেক টাইম। কারণ আপনি চিন্তা করতে হবে যে আমাদের যে শিপিং লাইনগুলো আছে প্রথমত তাদেরকে কনভিন্স করতে হবে এবং তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। ফিউল পার্ট অফ ইট, না হলে আপনি এখন যে সমস্ত ফিউল দিয়ে আপনি শিপ চালাচ্ছেন, হ্যাঁ, সেগুলোতে এমিশন হবেই। সমুদ্র দূষণ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বাংলাদেশ রয়েছে উল্লেখ করে তিনি প্লাস্টিক বর্জ্যে বাংলাদেশের নদী দূষণ ঠেকাতে আইন পরিবর্তন করে কঠোর করার পরিকল্পনার কথাও জানান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মার্কিন সংস্থা নাসার সঙ্গে মহাকাশ গবেষণার তথ্য আদান প্রদানের লক্ষ্যে চুক্তি করেছে বাংলাদেশ। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রিফ করছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। সরাসরি যাচ্ছে সেখানে। একটা কোম্পানি থেকে এরকম আমি শিওর যে আর অনেক গল্প আছে আমাদের অনেক ব্যবসায়ী যে তাদেরকে আমরা ওই সুযোগটা দিতে পারিনি। আনফরচুনেটলি এই দায়িত্বটা আসলে সরকারের উপর এসে পড়ে। উনি বলছেন যে ওনার অলরেডি ফ্যাক্টরি আছে, ওনার ওয়ার্কার আছে, উনি ওয়ার্কারদের খুব ভালোবাসেন, উনি চাচ্ছেন যে আরও 10,000 মানুষকে চাকরি দিতে, কিন্তু উনি যখন সরকারের কাছে এসে এই সাপোর্টটা যাচ্ছেন তখন সরকার ওনাকে সাপোর্টটা দিতে পারছে না। তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আরও অনেক কাজ করার আছে। আমরা যে রিফর্মের কথা বলি, ইনভেস্টমেন্ট ক্লাইমেটের রিফর্মের লিস্টটা অনেক বড় এবং আমরা হয়তো এক বছরই সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু লিস্টটা অনেক বড় এবং প্রত্যেকটা লিস্ট ধরে ধরে আমাদের এগিয়ে যেতে হবে। তো চাইনিজ ইনভেস্টরদের পরে স্যারের সাথে দেখা করেছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক NDB, এটা ব্রিক্সের যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB, এটা আপনাদের ব্রিক্স যে কান্ট্রিগুলো তাদের একটা জয়েন্ট এফোর্টে করা ব্যাংক। ঠিক যেরকম ADB AIIB আছে, এরকম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ব্রিক্সের একটা অ্যাসোসিয়েটেড ব্যাংক। তো ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। কারণ খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে। তো ওখানকার ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন এবং উনি যেটা বলেছেন যে ওনাদের বাংলাদেশ সম্বন্ধে ওনাদের আউটলুক ইজ ভেরি পজিটিভ এবং ওনারা চেষ্টা করবেন যে শুধুমাত্র গভর্নমেন্টকে ফান্ডিং করে না, বাট প্রাইভেট সেক্টর সাইডে ওনারা আরও কত বেশি করে ফান্ডিং করতে পারেন ওই ব্যালেন্সটা ওনারা আনার চেষ্টা করছেন। তো ওনারা শুধু সফরেন ফান্ডিংয়ের বাইরেও নন সফরেন জায়গায় ফান্ডিং করার চেষ্টা করছেন। আমরাও সেটাকে পুশ করার চেষ্টা করেছি যে আমাদের আসলে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের যেই জায়গাটা, সেই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি বোঝাচ্ছি হসপিটাল, হাউজিং, আবাসন,
এই জায়গাগুলোতে আসলে আমাদের ফান্ডিং এর যে লিকুইডিটি সাপোর্টটা যেটা দরকার প্রাইভেট সেক্টরে, সেই সাপোর্টটা এই মুহূর্তে নেই। সো ওই জায়গাটায় আমরা ওনাদের সাথে কাজ করার চেষ্টা করব। এবার আমি ইন্টারকন্টিনেন্টে ফেরত আসি। ইন্টারকন্টিনেন্টালে আমার হচ্ছে থার্ড লোকেশন, যেখানে আজকে কয়েকটা ইভেন্ট হয়েছে। দুটো ইভেন্ট হয়েছে আজকে ইন্টারকন্টিনেন্টালে। প্রথম ইভেন্টটা ছিল নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। আপনারা যারা, আমি যদি একটু পিছন থেকে আসি, আর্টেমিস শব্দটার ব্যাকগ্রাউন্ড থেকে বলি, আর্টেমিস জেনারেশন হচ্ছে যে জেনারেশন, আমাদের ভবিষ্যতের একটা জেনারেশন যারা আসলে স্পেস এক্সপ্লোরার হবে, যারা শুধু পৃথিবীতেই থাকবে না, তারা বিভিন্ন গ্রহে হয়তো বসবাস করবে বা স্পেসে বসবাস করবে। তো এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল, যেখানে অনেকগুলো দেশ অলরেডি সিগনেচারি, যারা অ্যাডভান্স মার্কেটস। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। তো আমি এই যে অ্যাকর্ডটাতে আমরা সাইন করলাম, এই সাইন করে যে জয়েন করলাম, এখান থেকে আমাদের কি লাভ হলো, এই প্রশ্নটা যদি করেন, তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20, 25, 30 বছর সামনে যেতে হবে। তো আমাদের তো স্বপ্নটাকে প্রথম থেকে শুরু করতে হবে। আমাদের যে ইউথ নিয়ে আমরা সবসময় কথা বলি, যে আমাদের ইউথ ইমাজিন করতে জানে, আর আওয়ার ইউথ ইজ গ্লোবাল। আমাদের আগের ইউথ, আমাদের জেনারেশন কিন্তু আমরা গ্লোবাল ছিলাম না, কিন্তু এখনকার ইউথ ইজ গ্লোবাল। সরাসরি ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে নিজেদের অবস্থানে অনড় ট্রাম্প, নেতানিয়াহু। ওয়াশিংটনে বিক্ষোভ, চলমান যুদ্ধে ইসরায়েলি বর্বরতায় 211 সাংবাদিকের মৃত্যু। এবং ট্রাম্পের চড়া শুল্কে হুমকিতে বিশ্ব অর্থনীতি। চীনের উপর আরও 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি। ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার না করার ঘোষণা বেইজিংয়ের। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।